Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Rama, Rama Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama. नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवादी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्णा 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 हरे राम राम श्रील प्रभुपाद की। So, as it has been announced, that I have been asked to speak in Bengal. How many of you here do not understand? Okay, so I beg your forgiveness for speaking in Bengali. The thing is that the program, a lot of nectar is flowing since last few days. But that flow is in English.
The flow had been in English, so I think now the Bengalis need some portion of it. So I'll speak in Bengali. Do you give me the permission? Yeah. Hare Krishna. Srila Prabhupada তার গুরুদেবের বন্দনায় তিনি লিখেছিলেন, যার বাংলা তর্জমা আমি করেছিলাম, তুমি যদি আজ প্রকাশ না করো অন্ধ তিমির নামে দৃপ্ত কণ্ঠে তবে শোনা শ্রী ভগবানের বাণী। যদিও শ্রী প্রভুপাদ তার গুরুদেবের উদ্দেশ্যে সেই কথাটি বলেছিলেন, কিন্তু শ্রী প্রভুপাদের বেলাতেও সেই কথাটি সম্পূর্ণ প্রযোজ্য। যে সম্বন্ধে শ্রীল জয়প্রকাশ মহারাজ বলেছেন, যদি গৌর না হইত, যদি প্রভুপাদ না হইত, তবে প্রভুপাদ যদি না আসতেন তবে আমাদের কি অবস্থা। অনেক সেই ভাব নিয়ে শ্রীল প্রভুপাদ বলছেন তার অর্থাৎ আমরা সেই ভাবকে যদি শ্রীল প্রভুপাদ না আসতেন, তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির নামে এই গভীর অন্ধকার নাশ করে তুমি আজ না আসতে, তাহলে তৃপ্ত কণ্ঠে তবে কি শোনা শ্রী ভগবানের। সেই অধিকার তোমার সাজিয়ে দণ্ড তোমার হাতে, কৃপা করে এই অধম জনে নিয়ে চলো দশা। শ্রীল প্রভুপাদ যে কি দিয়ে গেছেন এই জগৎকে, সেটা গত কয়েকদিন ধরে আমরা অনেকের কাছে শুনছি। বিশেষ করে গত দুদিন ধরে শ্রীল রাধানাথ মহারাজ যেভাবে শ্রীল প্রভুপাদের অবদান বর্ণনা করেছিলেন, সেটা অবিস্মরণীয়। রাধানাথ মহারাজ প্রভুপাদের কৃষ্ণ ভক্তির অবলম্বন, তার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ এবং শৈশবে তার পিতৃদেবের দ্বারা তার ভক্তি পথে তার প্রয়াস, তার শিল সিদ্ধান্ত ঠাকুরের কাছ থেকে ভগবানের বাণী চর্চার নির্দেশ, এবং সেই নির্দেশ তিনি কিভাবে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে তিনি কিভাবে অপূর্ব সুন্দর সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির চর্চা করলেন। এটি ভগবানের কৃপার প্রকাশ। এই সূত্রে আমরা বুঝতে পারি যে শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করার জন্যই শ্রীল প্রভুপাদ এসেছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতেই যে সবকিছু সম্ভব হয়েছে, সেটা শ্রীল প্রভুপাদ বারবার আমাদের বলেছেন। আমার মনে আছে একসময় কলকাতাতে সাংবাদিকদের সম্মেলন হয়েছিল, প্রশ্ন করছিলেন। একজন সেই প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে একজন বলেছিলেন, একজন সাংবাদিক, শ্রীল প্রভুপাদ আপনি যেটা করলেন সেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান করে ছাপিয়ে, মহাপ্রভু সারা ভারত জুড়ে প্রচার করেছিলেন, আপনি সারা বিশ্ব। শ্রী
শিল প্রভুপাদ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, না, এসবই মহাপ্রভুই করেছেন, শুধু তার কৃতিত্বটা তিনি আমাকে দিয়েছেন। সব কিছু মহাপ্রভুই করেছেন। এবং আমরা যদি একটু গভীরে গিয়ে বিচার করি তাহলেও বুঝতে পারি এই যে মহাপ্রভুরই দান, মহাপ্রভু করেছেন। এবং মহাপ্রভুরই কৃপাতে যে সবকিছু হয়েছে, অর্থাৎ প্রভুপাদ যে মহাপ্রভুরই প্রেরিত বিশেষ প্রতিনিধি, সেটা প্রকাশ করার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু অপূর্ব সুন্দরভাবে প্রভুপাদকে দিয়ে এই কাজগুলি করেছে। দেখুন, প্রভুপাদের সঙ্গে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সাক্ষাৎকার হয় 1922 সালে। প্রভুপাদ তখন 26 বছরের যুবক, এবং তখন থেকেই যেন প্রভুপাদ সেই বাণী, সেই নির্দেশ শিরোধার্য করেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই 43 বছর ধরে প্রভুপাদ সংগ্রাম করেছে, কত চেষ্টা করেছেন। প্রভুপাদ নিজেই এক সময় বলেছিলেন, সে কথা শোনার সৌভাগ্য হয়েছিল। প্রভুপাদ বলছিলেন যে গুরুদেব শিল প্রভুপাদ নির্দেশ দেওয়ার পর থেকেই আমি ভেবেছিলাম যে মহাপ্রভুর এই বাণী, আমার গুরুদেবের এই নির্দেশ চরিতার্থ করার জন্য আমি নিজেকে সর্বতভাবে উৎসর্গ করব। এবং তখন থেকে আমি চেষ্টা করছিলাম যে ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করে তারপরে সেই অর্থ নিয়ে আমি বিদেশে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করব। কিন্তু আমার সেই প্রচেষ্টা সফল হয়নি। 43 বছর ধরে, 43 বছর না হলে 35 বছর ধরে প্রভুপাদ এই চেষ্টা করেছে, বহুভাবে প্রভুপাদ চেষ্টা করে, ব্যবসায় সাফল্য করে, অর্থ উপার্জন করে বিদেশে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করে। কিন্তু প্রভুপাদ নিজেই বলেছেন, ব্যবসায় তিনি কৃতকার্য হতে পারে, ব্যবসায় তিনি সম্পদ হতে পারে। এবং অবশেষে যখন প্রভুপাদ গেলেন বিদেশে, তিনি একবার নিঃস্ব অবস্থায় গেলেন, এবং তারপরেই সব কিছু হয়ে গেল। প্রভুপাদকে সঙ্গে আমেরিকায় যেতে হয়েছে, আর তারপরে এই মহাপ্রভুর কৃপাতেই যেন সব কিছু হয়েছে। এবং সেই সূত্রে প্রভুপাদ বলেছেন যে এর মাধ্যমে একটা অপূর্ব সুন্দর শিক্ষা পেলাম যে যখন আমরা ভগবানের জন্য কিছু করতে চাই, তখন কিভাবে তার আয়োজন হবে সেই জন্য আমাদের ব্যস্ত হওয়া। আমরা যদি ভগবানের সেবা করতে চাই, ভগবানই সব কিছু, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রভুপাদ একবারে নিঃস্ব অবস্থায় গেলেন, কিন্তু প্রভুপাদকে কখনো কোনো সেরকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে যেখানে প্রভুপাদ একেবারে অসহায় পড়েছিলেন? না, একটার পর একটা বাধা বিপত্তি এসেছে, কিন্তু সেই বাধা বিপত্তিগুলো আপন থেকে অতিক্রান্ত হয়ে গেছে। যেমন প্রভুপাদ যখন ওখানে গিয়ে আমেরিকায় পৌঁছলেন, আমরা যদি ভেবে দেখি সেই সময় গোপাল আগরওয়াল যদি ব্যবস্থাটা না করতো তাহলে প্রভুপাদ কি হবে? কিন্তু গোপাল আগরওয়াল ঠিক এসে গেছে। প্রভুপাদ নিউ ইয়র্কে আসবেন, ডক্টর মিশ্র এসে গেছে। প্রভুপাদ আমেরিকাতে প্রচার করা, নিউ ইয়র্কে প্রচার করা শুরু করবেন, মুকুন্দ মহারাজ এসে গেছে। প্রভুপাদের প্রচারের জন্য একটা জায়গার দরকার, মুকুন্দ মহারাজ আর তার বন্ধুরা মিলে 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউ জোগাড় করে। তারপরে 26 সেকেন্ড অ্যাভিনিউতে যখন প্রচার শুরু হলো, তখন কি করতে হবে? শুধু নিউ ইয়র্কে হলেই তো চলবে না, আমেরিকায় যে তখন যে কাউন্টার কালচার রেভলিউশন চলছে, মানে যে একটা অন্য পথ যেটা সকলে খুঁজছে, একটা অন্য সংস্কৃতি, যে আমেরিকান সংস্কৃতির বিরোধী একটা যে সংস্কৃতি অন্বেষণ ছিল, সেটা কেন্দ্রস্থল তখন সান ফ্রান্সিসকো, গোল্ডেন গেট। হেড আর অ্যাশবেরি নামক দুটি রাস্তার সংযোগ। মুকুন্দ মহারাজ এবং তার বন্ধুদের নিয়ে তিনি সেখানে গেলেন।
তারা কে? শ্যামসুন্দর প্রভু, হরিদাস প্রভু আর তাদের 3 বান্ধব, যমুনা মাতাজি, মালতী মাতাজি আর জানকী। এরা 6 জনে গিয়ে প্রভুপাদের জন্য ওখানে আয়োজন করে। তারপরে আমেরিকাতে প্রচার শুরু হলো, তখন আমেরিকার বাইরে গিয়ে প্রচার করতে হবে। প্রভুপাদ নিজে গেলেন না, তার এই যে 6 জন শিষ্য শিষ্যা তারাই স্বতঃস্ফূর্ত ভাবে অনুপ্রাণিত হয়ে তারা লন্ডনে যাওয়ার কথা। এবং যখন তারা লন্ডনে গেলেন ওখানেও তাদের নানা রকম বাধা বিপত্তি। কিভাবে প্রভুপাদকে করতে হলো, মানে তারা কিভাবে লন্ডনে গেলেন সেটাও একটা অপূর্ব সুন্দর কাহিনী। তাদের পয়সা নেই। প্রভুপাদ যেমন নিঃস্ব অবস্থায় আমেরিকায় গিয়েছিলেন, তারা ওই রকম নিঃস্ব অবস্থায় আমেরিকা থেকে ইউরোপে গেছে। আমেরিকা থেকে লন্ডনের ভাড়া, প্লেনের ভাড়া অনেক বেশি। সস্তা ভাড়ায় পাওয়া যায় আমস্টারডামে যেতে। ওখানে কতগুলো সস্তা দামের এয়ারলাইন্স চলছিল, যেমন আইসল্যান্ডিক এয়ারলাইন, আরেকটা হচ্ছে বেনেলক্স, লাক্সেমবার্গ। যাই হোক, ওরা সকলে হল্যান্ডে গেলে লন্ডনে যেতে পারলেন, এত টাকা নেই, যে খরচা অনেক বেশি হবে। তারা ওই কম পয়সার কম ফ্লাইটে, কম পয়সা ইয়েতে তারা আমস্টারডামে। এখন তার ওখানে গিয়ে জানতে পারলো আমস্টারডাম থেকে শুধু ফেরি ক্রস করে ইংলিশ চ্যানেল ক্রস করে লন্ডনে গেলে, ইংল্যান্ডে গেলে ঢুকতে হলে টাকা দেখাতে হবে। তো যে টাকাটা দেখাতে হবে সেই টাকাটা ওদের কাছে নেই। তখন তারা কি করলো, যাদের সমস্ত টাকা যেটা ওদের সঙ্গে ছিল সব একত্রিত করে প্রথমে 2 জন গেল। তারপরে লন্ডনে পৌঁছে তারা ওই টাকাটা টেলিগ্রাফিক অর্ডারে, মানি অর্ডার করে পাঠিয়ে দিল হল্যান্ডে। সেই টাকাটা নিয়ে তারা আবার আরো 2 জন গেল। তাহলে দেখতে এইভাবে তারা এই 6 জন ইয়ে থেকে, আমস্টারডাম থেকে লন্ডনে পৌঁছে। ওখানে থাকারও জায়গা নেই, ওরাও গেছে কোন রকম আয়োজন কিছু করে যায়, একেবারে সম্পূর্ণ অনিশ্চয়তার মাধ্যমে তারা সেখানে পৌঁছে তারা ইয়ে করলেন। এখন ঘটনাচক্রে কি হলো, কেউ তো সাড়া দিচ্ছে না। এমনকি ভারতীয় যারা আছে, যাদের বাড়িতে ওরা থাকছিল, কয়েকজন ভারতীয় ওদের থাকার জন্য একটা ব্যবস্থা করেছিল, তারা পর্যন্ত এই বাণী শুনতে চায়। তখন ওরা ভাবলো একদিন একটা ছবি দেখে, তাতে বিটিশরা ভারতীয় পোশাক পরে, ধুতি পাঞ্জাবি, ধুতি আমি পাঞ্জাবি আর পায়জামা পরে। তো ওটা দেখে ভাবলো যে বিটিশদের যদি অনুপ্রাণিত করা যায়, তাহলে হয়তো ওরা হতে। কিন্তু বিটিশদের সঙ্গে যোগাযোগ করা অত সম্ভব নয়। রাধানাথ মহারাজ সকালে রক্স ক্যালির কথা বলেছিল, গ্রেটফুল ডেড এর ম্যানেজার। হঠাৎ শ্যামসুন্দর প্রভুর সঙ্গে রক্স ক্যালির দেখা হয়ে গেল লন্ডনে। জিজ্ঞাসা করলো, আরে তুমি এখানে কি করছো? রক্স ক্যালি বলল যে আমি বিটলসদের সঙ্গে দেখা করতে এসেছি, ওদের সঙ্গে কিছু কন্ট্রাক্ট করার আছে। তো শ্যামসুন্দর প্রভু বলল, আমাকে বিটলসদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে? রক্স ক্যালি বলল, ঠিক আছে, এসো তুমি একদিন অ্যাপল স্টুডিওতে, বিটলদের যে স্টুডিও। তো শ্যামসুন্দর প্রভু গেছে ওখানে, কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? না, অ্যাপয়েন্টমেন্ট নেই। আমার সঙ্গে ওই রক্স ক্যালির অ্যাপয়েন্টমেন্ট আছে, রক্স ক্যালির সঙ্গে বিটলসদের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই সূত্রে আমি এসেছি। দারোয়ান বলল, না, ঢুকতে দেওয়া যাবে না। তো এদিকে রক্স ক্যালিও তখন ওখানে নেই, ভেতরে আছে কি নেই তারও কোনো পাত্তা নেই। এমন সময় জন লেননের জাপানিজ স্ত্রী ইয়োকো ওনো সেখানে এসে উপস্থিত হলেন, তার রোলস রয়েসে চড়ে। তো ইয়োকো ওনো শ্যামসুন্দর প্রভুকে ধুতি পাঞ্জাবি পরা অবস্থা দেখে বলল,
তুমি নিশ্চয়ই জনের বন্ধু। শ্যামসুন্দর প্রভু বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জনের বন্ধু, অর্থাৎ আমি জন লেননের বন্ধু। কেন ওই ভারতীয় পোশাকটা দেখে একজন বিদেশিকে এরকম ভারতীয় পোশাকে দেখে ও ভেবেছিলেন নিশ্চয়ই ওদেরই দ্বারা অনুপ্রাণিত কোনো বন্ধু। তো বললো ঠিক আছে এসো ভেতরে। ভেতরে গিয়ে বসে আছে, রক্সক্যালি নেই ওখানে, এখনো পৌঁছয়নি। এমন সময় জর্জ হ্যারিসন বেরিয়ে এসছে। ওর চেম্বার থেকে বেরিয়ে এসে যখন যাচ্ছে তখন ও দেখে যে শ্যামসুন্দর প্রভু ওখানে বসে আছে। তো শ্যামসুন্দর প্রভুকে দেখে ও বলল, আরে তোমরা এতদিন কোথায় ছিলে? আমি স্যান ফ্রান্সিসকোতে তোমাদের রাস্তায় কীর্তন করতে দেখেছি, তখন থেকে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছি। তো এই যে আয়োজনগুলি, হ্যাঁ, এগুলি কি ঘটনা চক্রে ঘটেছিল? হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ফেনোমেনা? হ্যাঁ, না এগুলি মহাপ্রভুর আয়োজন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রভুপাদের যে সারা বিশ্ব জুড়ে যে প্রচারের যে প্রচেষ্টা, সেটা সাফল্যমণ্ডিত হলো মহাপ্রভুরই কৃপাতে। কেন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শিল প্রভুপাদকে পাঠিয়েছিলেন। কত সুন্দর সুন্দর ঘটনা এইভাবে ঘটেছে। হ্যাঁ, জগন্নাথের আবির্ভাব ইস্কনে কিভাবে হয়েছিল জানো তোমরা? কে কে জানো? আচ্ছা, কে কে শুনতে চাও? ওকে। একদিন মালতী মাতাজি একটা কিউরিও শপ, যেখানে পুরনো জিনিসপত্র বিক্রি হয়, হ্যাঁ, সেখানে গিয়ে আশ্চর্য জিনিস যেখানে পাওয়া যায় সেরকম ওখানে গিয়ে ও একটা দেখেছে একটা সুন্দর কালো একটা মূর্তি। তো দেখে ভাবলো এটা স্বামীজিকে দেব। তো ওটা নিয়ে প্রভুপাদের কাছে এসেছে। প্রভুপাদকে যখন ওটা দিয়েছে তখন প্রভুপাদ সঙ্গে সঙ্গে উঠে দণ্ডবত প্রণাম করেছে। আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এই মূর্তি দেখে প্রভুপাদ কেন প্রণাম করছে? তখন প্রভুপাদ জিজ্ঞাসা করলেন যে এরকম আরো মূর্তি আছে কি ওখানে? তো মালতী মাতাজি মনে হলো, হ্যাঁ আমার মনে হয় দুটো আরো মূর্তি আছে, একটা হলুদ আর একটা সাদা। বলছে যাও গিয়ে নিয়ে এসো। এখন সেই কালো, হলুদ আর সাদা মূর্তি কে? জগন্নাথ, বলদেব, সুভদ্রা। ভেবে দেখো জগন্নাথ, বলদেব, সুভদ্রা কিভাবে এলেন ওখানে। আচ্ছা, শ্যামসুন্দর প্রভু কাঠের কাজ করতে জানতেন। হ্যাঁ, তো প্রভুপাদ জিজ্ঞাসা করলেন তুমি এরকম একটা মূর্তি বড় বানাতে পারবে? শ্যামসুন্দর প্রভু বললেন হ্যাঁ আমি বানিয়ে দেবো। তা কাঠ এনে শ্যামসুন্দর প্রভু করে সেই জগন্নাথ, বলদেব, সুভদ্রার বড় মূর্তি স্থাপন করলেন, তৈরি করলেন। এবং প্রভুপাদ সেই মূর্তি তিনটি স্যান ফ্রান্সিসকোতে যে ওই ছোট্ট দোকানঘর সেখানে স্থাপন করলেন। এইভাবে ইস্কনে প্রথম মূর্তি, প্রথম বিগ্রহ কিন্তু জগন্নাথ, বলদেব আর সুভদ্রা। আচ্ছা, জগন্নাথের মঙ্গল আরতি হয়, পূজা হয়। একদিন দুপুরবেলা প্রভুপাদ এসে দেখেন যে জগন্নাথ নেই। প্রভুপাদ একটুখানি একটু উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন, জগন্নাথ কোথায় গেল? তো ভক্তরা বলল যে কয়েকজন ভক্ত জগন্নাথ নিয়ে গেছে গোল্ডেন গেট পার্কে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে গোল্ডেন গেট পার্কে গেছে এবং ওখানে গিয়ে দেখেন যে জগন্নাথকে ঘিরে সমস্ত ছেলেমেয়েরা নাচছে, কীর্তন করছে, নাচছে। দেখে প্রভুপাদ খুব প্রসন্ন হলেন। তখন তিনি বললেন যে দেখো, ভগবানের বিগ্রহ এইভাবে ইচ্ছে মতো বার করে আনা যায় না, তবে তোমরা যদি ভগবানের জগন্নাথকে নিয়ে বেরোতে চাও তাহলে একটা বিশেষ দিনে এইভাবে জগন্নাথের রথযাত্রার আয়োজন করে জগন্নাথকে নিয়ে যাওয়া যায়। এইভাবে জগন্নাথের রথযাত্রার সূত্রপাত হলো স্যান ফ্রান্সিসকো।
কি করলো, একটা ফ্ল্যাট বেড ট্রাক, এই কতগুলো ট্রাক আছে না, শুধু ওই ফ্ল্যাট ইয়েটা থাকে, হ্যাঁ, সামনে ইঞ্জিন নেই, তো ওই রকম একটা ফ্ল্যাট বেড ট্রাকের ওপর ট্রাককে সাজিয়ে জগন্নাথকে নিয়ে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট পার্কে প্রথম রথযাত্রার অনুষ্ঠান হলো। এবং সেই অনুষ্ঠান কালক্রমে এত প্রসার লাভ করলো, হ্যাঁ, তার পরের বছর কি হলো, জয়ানন্দ প্রভু, তিনি ইঞ্জিনিয়ার, তিনি বললেন প্রভুপাদ আমি এরকম একটা রথ তৈরি করব। এবং জগন্নাথের এই রথযাত্রা জয়ানন্দ প্রভুই প্রথম তৈরি করলেন। কিরকম, টেলিস্কোপিক, কেন অনেক জায়গায় রাস্তাতে ট্রাম লাইন আছে, হ্যাঁ, যেই জন্য বড় রথ নিয়ে যাওয়া যাবে না, অতটা রথ বড় করতে হবে, তাই জন্য কি করলো, হ্যাঁ, এমন আয়োজন করা হলো যে রথ বাড়বে এবং কমবে, হ্যাঁ, যেটা কলকাতার রথেও তোমরা দেখতে পাচ্ছ। এটা জয়ানন্দ প্রভুর অবদান। এবং জয়ানন্দ প্রভু, এইভাবে দেখো জয়ানন্দ প্রভু এসে গেলেন রথ বানাবার জন্য। জগন্নাথ এলেন, জগন্নাথের রথযাত্রার আয়োজন হলো। এবং কালক্রমে 1969 সালে এই রথযাত্রা এমন একটা বিরাট রূপ ধারণ করেছিল সান ফ্রান্সিসকোতে, যে সান ফ্রান্সিসকোর মেয়র এই রথযাত্রার দিনটিকে পাবলিক হলিডে, জনসাধারণের হলিডে ইয়ে করে স্বীকৃতি দিল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে জগন্নাথের কৃপাতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতে এই ইসকন সংস্থা সারা পৃথিবী জুড়ে প্রচার হতে লাগলো। তার মাধ্যমে আমরা দেখতে পাই না কি, শিল প্রভুপাদের এক বিশেষ মাহাত্ম্য। শিল প্রভুপাদ কি একজন সাধারণ ভক্ত? শিল প্রভুপাদ কি ঘটনাক্রমে আমেরিকাতে গিয়ে এইভাবে প্রচার করেছিলেন? না, শ্রী চৈতন্য মহাপ্রভু শিল প্রভুপাদকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তার ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য। তোমাদের কি মনে হয়, মহাপ্রভুর বাণী সার্থক করার জন্য প্রভুপাদ এসেছিলেন? এবং সেটা আমাদের দৃঢ়ভাবে, সর্বতোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে সেটা মানতে হবে। শিল প্রভুপাদের সম্বন্ধে আমাকে অনুরোধ করা হয়েছে, বারবার আমাকে অনঙ্গমোহন প্রভু বলছেন যে আমার ব্যক্তিগত যে প্রভুপাদের অভিজ্ঞতা, সেটা কিছু বর্ণনা করতে। প্রভুপাদের সঙ্গে, আচ্ছা, এই সম্বন্ধে আমি আমার ইসকনে আসার সম্বন্ধে একটু আমি বলবো। ইসকনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল, আমি আর আমার বন্ধু সর্বভাবনা প্রভু, আমরা দুজনে ইসকনের সঙ্গে আমি একদিন ইয়েতে হ্যামবুর্গে ইউনিভার্সিটি আছে, ওখানে মেনজা আছে, মানে ইউনিভার্সিটি ক্যান্টিন, ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখছি যে ওখানে কিছু ভক্তরা কীর্তন করছে, আমেরিকান ভক্তরা কীর্তন করছে। তো আমি একটা ব্যাক টু গড হেড কিনেছিলাম ওদের থেকে, এবং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল ওখানে মন্দিরে যেতে। তা আমি সর্বভাবনা প্রভুকে, ও তখন সর্বভাবনা নয়, ওর নাম তখন প্রসূন, আর আমি গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা একদিন দুদিন গেছি। একদিন আমরা দুজনে বসে একজন আমেরিকান ভক্তর সঙ্গে আলোচনা করছিলাম, তো আমরাই বেশি কথা বলছিলাম, আর যে ভক্ত ও শুনছিল। তো টেম্পল প্রেসিডেন্ট এসে ওটা দেখে ওর ভালো লাগেনি, যে ওরা কোথায় আমরা ওর কথা শুনবো না আমরা ওকে উপদেশ দিচ্ছি। তো সেটা দেখে ও একটুখানি বীতশ্রদ্ধ হয়ে আমাদেরকে একটু তিরস্কার করেছি। সে তিরস্কার ঠিক নয়, যাই হোক, যে কিছু বলেছিল। আমি আর সর্বভাবনা তখন ওখান থেকে উঠে জুতো পরে আমরা বেরিয়ে এসি। তারপরে আর ইসকনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এটা 1970 সালের কথা। তারপরে এক সময় আমি ভারতে ফিরে আসি। এই
এই পথ গ্রহণ করার জন্য। এবং তখন যে ইসকনের সঙ্গে যে যোগাযোগ, ইসকনে যে যোগদান করবো সেরকম কোনো রকম সম্ভাবনা আমার ছিল না। আমি ভারতে ফিরে এসে সোজা আমি চলে গেছি হরিদ্বার, ঋষিকেশ এবং হিমালয়। এবং বহুদিন এইভাবে গুরুর অন্বেষণ করার পরেও আমি গুরু খুঁজে পাইনি। অবশেষে আমি কলকাতাতে ফিরে এসেছি। একদিন সন্ধ্যাবেলা আমি দেখি আমার এক বন্ধু, ওই যে জার্মানিতে আমার সঙ্গে ছিল, আমরা একসঙ্গে ছিলাম, ও আমার সাথে দেখা করতে এসেছে আমার বাড়িতে। দরজা নক করেছে, আমি খুলে দেখি তো ওর একেবারে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আগে ওর শার্ট প্যান্ট পরতো, জিন্স, লম্বা চুল, এখনো চুল কেটে ফেলেছে, মণ্ডিত মস্তক, ধুতি পাঞ্জাবি পরে আছে। খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি এটা সত্যি সত্যি নিষ্ঠা সহকারে করছো? আমরা তুই তুই করে নিজেদের সম্বোধন করতাম। আমি বলছিলাম তুই কি এটা সত্যি সত্যি সিরিয়াসলি করছিস? ও বলছিল হ্যাঁ, এবং যেভাবে এটা বলেছিল তাতে আমি বুঝতে পেরেছিলাম যে ও সত্যি সিরিয়াসলি করছে। ও তখন ফিরে এসছে ইন্ডিয়াতে। ও তখন দিল্লির মন্দিরের ভাইস প্রেসিডেন্ট হয়ে এসেছে। তো আমাকে বললো হ্যাঁ দিল্লিতে যেতে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে যাব। তারপর ওরই সঙ্গে ও আমাকে নিয়ে এসেছিল কলকাতা মন্দিরে। ইতিমধ্যে আমি ও আমাকে বলল যে ও জার্মানিতে ও আর ওর বান্ধবী, যার নাম ছিল কনি, কর্নেলিয়া বোদেমান, ওরা দুজনে বার্লিনে যোগদান করেছে। ওকে, তো তারপরে ওরা বার্লিন থেকে ওরা ফিরে আসে ইন্ডিয়াতে। তো এইভাবে আমি মন্দিরে যাওয়া শুরু করি, কলকাতা মন্দিরে। 2-3 দিন যাওয়ার পরেও ওখানে ভক্তদের সঙ্গে আমার পরিচয় হয়, হয়। তো আমি একদিন সন্ধ্যাবেলা ভগবত গীতা ক্লাসের পরে আমি বলি যে আমি একটা ভগবত গীতা চাই। তো তখন ভগবত গীতা ছিল না, হয়তো যে যার কাছে চাবিটা ছিল ও ওখানে ছিল না। তো বললো ভগবত গীতা নেই, তবে নেক্টার অফ ডিভোশন আছে। আমি বললাম ঠিক আছে ওটাই দাও। তো সেই নেক্টার অফ ডিভোশন নিয়ে আমি বাড়ি ফিরে গেছি। এবং যখন আমি পড়তে শুরু করলাম, প্রথম পৃষ্ঠা থেকে আমার মনে হলো যে এই পথটি আমি খুঁজছিলাম। কেন প্রথম পৃষ্ঠাতে আমি জানতে পারলাম যে ভগবান নিরাকার নন, ভগবান সাকার, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। আর মুক্তি আমরা যার অন্বেষণ করছিলাম, সেই প্রকৃত মুক্তি হচ্ছে মুক্তি 5 রকমের। তার মধ্যে 4টা পজিটিভ, 4টা সুষ্ঠু মুক্তি, আর একটা হচ্ছে বিকৃত মুক্তি, সাজুজ্য মুক্তি। আমি বুঝতে পারলাম যে মুক্তির অন্বেষণ আমি করছিলাম ওটা সেই বিকৃত মুক্তি, প্রকৃত মুক্তি নয়। তো যাই হোক, আমি এতই নিবিষ্ট হয়ে পড়েছিলাম যে এই নেক্টার অফ ডিভোশন পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়ি। এবং সকালে উঠে আমি প্রথমেই সেই বইটা নিয়ে পড়তে শুরু করি। তার পরের দিন রাত্রে আমি একটা অপূর্ব সুন্দর স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখি শিল প্রভুপাদ একটা সিংহাসনে বসে আছেন। তখন যে ব্যাসাসন কি সেটা আমি জানতাম না। প্রভুপাদ একটা সিংহাসনে বসে আছেন, আর তার চারদিকে একটা অপূর্ব সুন্দর জ্যোতি, যেন সেই আলোক তার শরীর থেকে বিচ্ছুরিত হয়েছে। সেই দর্শনেই আমার হৃদয় ভরে গেল। আমি বুঝতে পারলাম যে ইনি হচ্ছে আমার পরমারাধ্য গুরুদেব। এবং তখন আমি সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে বরণ করেছিলাম। তখন আমি জানতে পারলাম যে প্রভুপাদ আমেরিকাতে, এবং তিনি ফিরে আসবেন অক্টোবর-নভেম্বর মাসে। এবং তখন আমি ভাবলাম যে আমি মহাপ্রভুর যে সমস্ত লীলাস্থলী আছে
সেগুলি দেখব, কেন নেক্ট অফ ডিভোশনে আমি ভগবানের লীলাস্থলীগুলি সম্বন্ধে জানতে পারি। যাই হোক, আমি মায়াপুরে গেলাম সন্ধ্যাবেলা, আর এত ভালো লেগেছিল, ওখানে সমস্ত ভক্তরা সকলে আমাকে বলছে তুমি থাকো না এখানে আমাদের সঙ্গে, থেকে দেখো না কেমন লাগে। তো জানো ভক্তরা কেমন, কাউকে পেলেই ওরা সবাই প্রচার করতে চায়, সঙ্গে সঙ্গে ভক্ত বানিয়ে নিতে চায়। তো আমিও মনে মনে ভাবলাম যে আমি তো ঠিক করে নিয়েছি যে আমি এই পথ অবলম্বন করব, তাহলে এরা যখন আমাকে এত সুন্দরভাবে নিমন্ত্রণ করছে, আহ্বান করছে, কেন আমি ইয়ে করি না। তো পরের দিন সকালবেলা ভাগবতম পাঠের পরে সেদিন আমি ভাবলাম ঠিক আছে আমি যোগদান করব। তা আমি এক নাপিতের কাছে গিয়ে মস্তক মুন্ডন করলাম, একটা ধুতি আর পাঞ্জাবি নিয়ে গঙ্গায় গিয়ে আমার পুরনো কাপড় গুলো ফেলে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমি ধুতি পাঞ্জাবি পরে আমি ফিরে এলাম। সেইভাবে আমার ভক্তি জীবনের সূত্রপাত হয়েছিল। তখন আমি এটাও ভেবেছিলাম ঠিক আছে করে দেখি না, মস্তক মুন্ডন করছি, 2 মাস পরে যদি ভালো না লাগে আমি বাড়ি ফিরে যাব, ততদিনে চুলও বড় হয়ে যাবে। তারপরে প্রভুপাদ ফিরে এলেন, সেই সংবাদ পেলাম প্রভুপাদ কুম্ভ মেলাতে এসেছেন, কুম্ভ মেলাতে গেছেন এলাহাবাদে। তো আমরা সকলে মায়াপুর থেকে বাসে করে কুম্ভ মেলায় গেলাম। কুম্ভ মেলাতে গিয়ে আমি ভেবেছিলাম যে ওখানে গিয়েই আমি প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারব, কিন্তু সেই সাক্ষাৎ সম্ভব হয়নি ওখানে। কিন্তু একদিন সকালবেলা আমরা শুনতে পারলাম যে প্রভুপাদ কুম্ভ মেলা ছেড়ে চলে যাচ্ছেন, হঠাৎ তিনি কলকাতায় যাবেন। আমি বললাম ঠিক আছে, প্রভুপাদ ফিরে যাবেন, কুম্ভ মেলা থেকে চলে যাবেন। তো এমন সময় ভবানন্দ মহারাজ এসে আমাকে বললেন যে প্রভুপাদ আজকে চলে যাচ্ছেন। আমি বললাম হ্যাঁ আমি শুনেছি। তো উনি বললেন যে প্রভুপাদের সঙ্গে কয়েকজন ভক্ত যাবে, তো সেই দলে তুমিও আছো। শুনে তো আমি একেবারে আনন্দে আত্মহারা। 14 জন ভক্ত প্রভুপাদের সঙ্গে যাচ্ছিল, তারা সকলেই সন্ন্যাসী, জিবিসি। আর একটা ট্রেনে, কলকাতাগামী একটা ট্রেনে, মোস্টলি কালকা মেলে একটা বগি, ফার্স্ট ক্লাস বগি একটা জুড়ে দেওয়া হয়েছিল, সেটা প্রভুপাদের জন্য। তো রাত্রিবেলা ট্রেন ছাড়লো, আমরা সব ঘুমিয়ে পড়লাম। ছাড়ার পরে সকালবেলা উঠে আমি জব করছিলাম আমার কামরাতে বসে। ভবানন্দ মহারাজ এসে আমাকে বললেন চলো আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যাব। আমি এতদিন প্রভুপাদের কাছে যাওয়ার জন্য, প্রভুপাদের দর্শনের জন্য উদ্গ্রীব হয়েছিলাম, কিন্তু এখন ভবানন্দ মহারাজ যখন বললেন যে চলো আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যাব, তখন আমার মনে হলো যে আমি প্রভুপাদের সামনে যাওয়ার একেবারে যোগ্যতা নেই, আমি সম্পূর্ণ অযোগ্য। আমার মনে তখন ভয় হলো প্রভুপাদ তো আমার সব কিছু দেখতে পারবেন, এবং আমি যে কত অধঃপতিত এটা দেখে প্রভুপাদ যদি আমাকে অস্বীকার করেন, আমাকে স্বীকার করতে না চান, তাহলে আমার কি হবে। এইভাবে আমি সঙ্গে সঙ্গে ওখানেই বসে আছি, উঠিনি। ভবানন্দ মহারাজ তো বুঝতে পেরেছিলেন আমার মনের কথাটা, বুঝতে পেরে আমার হাতটা ধরে আমাকে টানতে টানতে নিয়ে গেলেন প্রভুপাদের যে কম্পার্টমেন্ট, দরজাটা খুলে আমাকে ঠেলে দিলেন, আর আমি সোজা দণ্ডবত প্রণাম করলাম। দণ্ডবত প্রণাম করে যখন আমি উঠলাম, তখন দেখি প্রভুপাদ আমার দিকে তাকিয়ে আছেন, এবং প্রভুপাদ আমাকে বললেন তুমি এখানে বসো। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তোমরা জানো 2টো মুখোমুখি সিট, একটা সিটে প্রভুপাদ বসে আছেন, আর তার সামনের সিটটাতে জয়পতাকা মহারাজ, রামেশ্বর মহারাজ
আর ভবানন্দ মহারাজ বসে আছেন। আর মেঝেতে অভিরাম প্রভু, তিনি তখন কলকাতা মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বসে আছেন। তাই বললেন, প্রভুপাদ আমি মাটিতে বসি। প্রভুপাদ বললেন, না তুমি এখানে বসো। এবং প্রভুপাদ যখন এইভাবে করলেন, তখন আমি একটা কম্বল পাতা ছিল, ওই কম্বলটার কোনাটা গুটিয়ে আমি একটা কোনায় বসেছি। তখন প্রভুপাদ প্রথম কিছু আলোচনার পরে বললেন, তুমি আমার বইগুলি বাংলায় অনুবাদ করো। এইভাবে আমাদের শিল প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎকারেই এই সেবার সুযোগ প্রভুপাদ আমাকে দিয়েছিলেন, এবং সেই সেবার সূত্রে প্রভুপাদের কাছে আমার যাওয়ার একটা অবাধ গতি খুলে গেল। কলকাতায় প্রভুপাদ এলেন, 3 দিন ছিলেন। যাই হোক, এইভাবে প্রভুপাদের কাছে থাকার একটা সুযোগ আমার এলো। প্রভুপাদ কলকাতা থেকে গেলেন ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে প্রভুপাদ ফিরে এলেন কলকাতায়, মায়াপুরে। তো একদিন প্রভুপাদ আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তিনি আমাকে একগুচ্ছ বাংলা চিঠি দিলেন, দিয়ে বললেন, এই চিঠিগুলির উত্তর দাও তুমি। এবং প্রভুপাদ আমাকে দেখিয়ে দিলেন কিভাবে উত্তর দিতে হবে। একটা একটা করে চিঠি আমি পড়তাম, এবং প্রভুপাদ পয়েন্টগুলো দিতেন, কি পয়েন্টে এর উত্তর দিতে, কিভাবে এর উত্তর দিতে হবে। এবং সেই উত্তরগুলো লিখে আমি প্রভুপাদকে এনে দেখাতাম, এবং প্রভুপাদ সেগুলো সংশোধন করে দিতেন। এবং তারপরে প্রভুপাদের লেটার হেডে আমি সেগুলো হাতে লিখে, তখন তো বাংলায় টাইপরাইটার ছিল না, তখন হাতে লিখে আমি প্রভুপাদকে দিতাম, প্রভুপাদ সাইন করতেন। তো এইভাবে বাংলা চিঠিগুলো জবাব দেওয়ার পরে প্রভুপাদ আমাকে একগুচ্ছ হিন্দি চিঠি দিলেন, দিয়ে বললেন সেগুলোর উত্তর দিতে। এইভাবে প্রভুপাদের করার সুযোগ পেলাম। তারপরে একদিন প্রভুপাদ আমাকে বললেন, আমি তোমাকে আমার ভারতীয় সচিব রূপে নিযুক্ত করছি। আই এম অ্যাপয়েন্টিং ইউ অ্যাজ মাই সেক্রেটারি ফর ইন্ডিয়ান অ্যাফেয়ার্স। তখন তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের সেক্রেটারি ছিলেন। তো প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে ডেকে বললেন যে তিনি আমাকে এইভাবে নিযুক্ত করছেন, এবং আমাকে বললেন তমাল কৃষ্ণ মহারাজের সঙ্গে, তমাল কৃষ্ণ মহারাজ যেই ঘরটিতে থাকেন সেই ঘরটিতে উঠে আসতে। এইভাবে একটা আরেকটা অপূর্ব সুন্দর সুযোগ আমি পেলাম তমাল কৃষ্ণ মহারাজের সঙ্গে একসঙ্গে থাকার। এবং তিনি, তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, তিনি আমাকে অনেকভাবে কৃপা করেছেন। এবং যাই হোক, অবশেষে একদিন আমি এই চিঠিগুলো নিয়ে প্রভুপাদের কাছে গেছি সকালবেলা। প্রভুপাদ তখন লোটাস বিল্ডিংয়ের ছাতে ম্যাসাজ নিচ্ছিলেন। তখন একটাই বাড়ি ছিল মায়াপুরে, লোটাস বিল্ডিং। লোটাস বিল্ডিংয়ের নিচে ছিল রাধা মাধবের মন্দির একতলায়, আর তার দোতলায় কিছু জিবিসিদের মিটিং হল, অফিস, কিচেন, ডেটি কিচেন ছিল, আর 3 তলায় ছিল প্রভুপাদের থাকার ব্যবস্থা। আর ছাতের একদিকে থাকতেন ভবানন্দ মহারাজ, আর আরেক দিকে থাকতেন জয়পতাকা মহারাজ। তো প্রভুপাদ সকালবেলা ম্যাসাজ নিচ্ছিলেন, সকাল মানে তখন প্রায় 11:30 হবে। তো প্রভুপাদ ম্যাসাজ নিয়ে, তেল মাখিয়ে ম্যাসাজ নিয়ে তিনি স্নান করতেন, স্নান করে তিনি প্রসাদ পেতেন। তো আমি চিঠিগুলো নিয়ে গেছি, প্রভুপাদ সাইন করলেন। তো আমি ভাবলাম প্রভুপাদের সঙ্গে বসার, যে প্রভুপাদের কাছে বসে থাকি যতক্ষণ পারি। তো প্রভুপাদ ম্যাসাজ নিচ্ছেন, আমি বসে আছি। প্রভুপাদ বলতে শুরু করলেন, দেখো বহু বহু জন্ম ধরে তুমি এই জগৎটাকে ভোগ করার চেষ্টা করেছ, কিন্তু দেখছো যে এখনো তুমি তৃপ্ত নয়। এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও।
এবং এইভাবে প্রভুপাদ নির্দেশ দিলেন এবং তিনি বিস্তারিতভাবে অনেকক্ষণ ধরে আমাকে বোঝালেন এই জড়জগতের স্থিতিটা কীরকম, এই জড়জগতে আমাদের অবস্থাটা কীরকম এবং কিভাবে আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এইভাবে শিল প্রভুপাদ আমাকে অনেকক্ষণ ধরে বোঝালেন এবং অবশেষে প্রভুপাদ বললেন যে এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও, জাস্ট অফার দিস লাইফ টু কৃষ্ণ। তারপরে তিনি বললেন যে যদি কিছু নাও হয়, এই জীবনটা দিয়ে যদি কোনো কিছু লাভ নাও হয়, তাহলে ক্ষতিটা কি? এ তো অনেকগুলো জীবনের মধ্যে একটা জীবন, সুতরাং একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও। তখন আমি বুঝতে পেরেছিলাম প্রভুপাদ কি চেয়েছিলেন, যে এই জীবনটা যে রাতে আমি কৃষ্ণের চরণে নিবেদন করি। তারপরে তার কিছুদিন পরে শিল প্রভুপাদ আমাকে সন্ন্যাস দিলেন। গৌর পূর্ণিমার সময় প্রভুপাদ আমাকে হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা একসঙ্গে দিয়েছিলেন এবং তার প্রায় 2.5 মাস পরে ইয়ের দিন, জগন্নাথের স্নানযাত্রার দিন প্রভুপাদ আমাকে সন্ন্যাস দিয়েছিলেন বৃন্দাবনে। এইভাবে সন্ন্যাস দিয়ে শিল প্রভুপাদ আমার পেছনে ফেরার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। তো সেইভাবে শিল প্রভুপাদের সেবা করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল এবং প্রভুপাদ যে কি এক অপূর্ব মহাত্মা, তার ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে সেটা উপলব্ধি করার এক মহা সৌভাগ্য আমার হয়েছিল। শিল প্রভুপাদের তারপর থেকে আমি সবসময় শিল প্রভুপাদের সঙ্গেই ছিলাম। কেবল প্রভুপাদ যখন লন্ডনে গিয়েছিলেন সেই 10-15 দিন আমি প্রভুপাদের থেকে দূরে ছিলাম। তবে তখন প্রভুপাদ আমাকে প্রভুপাদের তখন পরিকল্পনা ছিল যে তিনি লন্ডনে যাবেন, লন্ডন থেকে নিউ ইয়র্ক থেকে গীতানগরী থেকে লস অ্যাঞ্জেলেস এবং লস অ্যাঞ্জেলেস থেকে হাওয়াই, এবং হাওয়াইয়ে শিল প্রভুপাদ থাকবেন এবং সেখানে তিনি শ্রীমদ্ ভাগবত অনুবাদ করবেন। তখন শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে ছিলেন এবং এইভাবে যা প্রভুপাদ যেদিন চলে যাবেন আমি রাত্রিবেলা বৃন্দাবনে বসে আছি। প্রভুপাদ আমাকে জিজ্ঞেস করেন, তুমি আসছো না? আমি বললাম, না প্রভুপাদ, আমার পাসপোর্ট সম্পর্কে। ঠিক আছে, তাহলে তুমি হাওয়াইয়ে এসো, হাওয়াইয়ে আমি হাওয়াইয়ে চলে এসো। কিন্তু শিল প্রভুপাদ হাওয়াই পর্যন্ত যেতে পারেননি, লন্ডন থেকেই প্রভুপাদ ফিরে এসেছিলেন এবং যখন ফিরে এসেছিলেন বৃন্দাবনে, আমি তখন মায়াপুরে। একদিন একটা টেলিগ্রাম আমি পেলাম, তমাল কৃষ্ণ মহারাজ টেলিগ্রাম পাঠিয়েছেন যে প্রভুপাদ চাইছেন তুমি এক্ষুনি বৃন্দাবনে চলে এসো। তারপরের দিন সকালেই আমি বৃন্দাবনে চলে যাই এবং তারপরে আমি সারাক্ষণ প্রভুপাদের সঙ্গেই ছিলাম শেষ সময় পর্যন্ত। এবং এই সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আমি বলতে পারি যে শিল প্রভুপাদের যেন ইচ্ছার ওপরই সবকিছু নির্ভর করছিল। আমরা তখন ঋষিকেশে একদিন রাত্রিবেলা 1টার সময় আমরা তখন 2 ঘন্টা করে কেউ না কেউ প্রভুপাদের সঙ্গে থাকতাম। 10টা থেকে 12টা পর্যন্ত ছিল উপেন্দ্র প্রভুর সময়, 12টা থেকে 2টো ছিল আমার শিফট, 2টো থেকে 4টে পর্যন্ত প্রমানা স্বামীর শিফট, আর তারপরে 4টের সময় তমাল কৃষ্ণ মহারাজ আসতেন।
তো একদিন ওই তখন প্রায় 1টা বাজে রাত্রিবেলা, প্রভুপাদ আমাকে ডাকলেন। আমি মশারিটা তুলে প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করলাম, প্রভুপাদ বললেন যে আমার চলে যাওয়ার সময় এসেছে, আমি চাই বৃন্দাবনে আমি আমার দেহ রাখবো, এক্ষুনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এটা এমনই একটা মানে আতঙ্কিত সংবাদ যে আমি শুনে কাঁপতে থাকি, আর ছুটে আমি নিচে গিয়ে তমালকৃষ্ণ মহারাজকে উঠিয়ে বলি কি হয়েছে। তমালকৃষ্ণ মহারাজের সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন ওপরে। তো এসে প্রভুপাদ সেই কথাই বললেন, The time has come for me to leave my body. I want to leave my body in Vrindavan. So please take me to Vrindavan. সেই রাত্রেই আমরা সব কিছু গুটিয়ে নিলাম। পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবন ঋষিকেশ থেকে দিল্লির দিকে যাত্রা করলাম। সেই রাত্রে আমরা দিল্লিতে ছিলাম। পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবনে গেলাম। ভক্তরা জানে না প্রভুপাদ কেন বৃন্দাবনে আসছেন। হ্যাঁ, প্রায় 200-300 ভক্ত তখন বৃন্দাবনে। তারা প্রভুপাদ আসছেন একেবারে আনন্দে উদ্বেল হয়ে উঠেছে। প্রভুপাদকে নিয়ে তারা কীর্তন করছে। মন্দিরে প্রভুপাদ দর্শন করতে গেলেন। তারপর দর্শন করার পর প্রভুপাদ তার ঘরে গেলেন। যখন প্রভুপাদ তার ঘরে গেলেন তখন প্রভুপাদ সকলকে বললেন, কীর্তন যখন থামলো প্রভুপাদ বললেন কেন প্রভুপাদ বৃন্দাবনে এসেছেন। আর নিমেষের মধ্যে সেই আনন্দের উচ্ছ্বাস এক বিষাদে পর্যবসিত হল। প্রভুপাদ এসছেন বৃন্দাবনে দেহত্যাগ করার জন্য। প্রভুপাদ খুব সুন্দরভাবে তখন বোঝালেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ বিশ্লেষণ করলেন যে এই দেহটি নশ্বর। হ্যাঁ, আমাদের সকলকেই একদিন এই দেহটি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তথা দেহান্তর প্রাপ্তি, আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবিষ্ট হয়। ধীরস্তত্র ন মুহ্যতি। এই জ্ঞান যাদের আছে তারা এই দেহত্যাগের ব্যাপারে মুহ্যমান হয় না। এইভাবে শিল প্রভুপাদ উপদেশ দিলেন। সবাই যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন প্রভুপাদ আমাকে ডাকলেন, ডেকে বললেন এখন থেকে আমার জন্য তুমি আর রান্না করো না। আমি তখন প্রভুপাদের জন্য রান্না করতাম। প্রভুপাদ বললেন আমার জন্য আর রান্না করো না, এবং আমাকে কোনো কিছু খেতেও জোর করো না। যখন ক্ষুধা নেই তখন জোর করে খেয়ে কি লাভ। তিনি ইংরেজিতে বলেছিলেন যে প্লিজ ডোন্ট কুক ফর মি ফ্রম নাও অন and don't force me to eat anything. When there is no appetite, what's the use of eating? What's the use of eating when there is no appetite? আমার সে কথা শুনে মনে হলো যে প্রভুপাদ এখন প্রায়োপবেশনে কোনো কিছু গ্রহণ না করে প্রভুপাদ দেহত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। তমালকৃষ্ণ মহারাজকে গিয়ে আমি সে কথা বললাম। তমালকৃষ্ণ মহারাজ বললেন দেখো কি করব, প্রভুপাদ যখন এইভাবে বলেন তখন তো আর কোনো কিছু করার অবকাশ থাকে না। কিন্তু সৌভাগ্যক্রমে একটা অপূর্ব সুন্দর ঘটনার ফের নিল। তমালকৃষ্ণ মহারাজ যখন দিল্লিতে আমরা ছিলাম এক রাত্রি, তমালকৃষ্ণ মহারাজ নিউ ইয়র্কে আদিকেশব মহারাজকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে সকলকে যেন এই খবরটা জানিয়ে দেওয়া হয় যে প্রভুপাদ কেন বৃন্দাবনে যাচ্ছেন। এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ভক্ত, অনেক সিনিয়র ভক্ত, নেতৃস্থানীয় ভক্তরা সব বৃন্দাবনে এসেছিল। তাদের নিয়ে তমালকৃষ্ণ মহারাজ একটা করেছিলেন, মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তারা স্থির করেছিলেন
যে প্রভুপাদ যদি এখন চলে যান তাহলে আমাদের কি অবস্থা হবে। প্রভুপাদ এখন চলে গেলে তো আমরা তো এক অসহায়, অনাথ হয়ে যাব। তো তারা সকলে এসে প্রভুপাদকে সেই কথাটি নিবেদন করলেন যে প্রভুপাদ আপনি যদি চলে যান আমাদের ছেড়ে এইভাবে, তাহলে আমাদের কি অবস্থা হবে। আপনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত, আপনি যদি চান তাহলে কৃষ্ণ আপনাকে এখানে থাকতে দেবেন আমাদের সঙ্গে। তখন প্রভুপাদ বলেছিলেন ঠিক আছে, তোমরা যদি সেটা চাও তাহলে আমি থাকব। এবং সকলে সকল আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। এবং আমি আর প্রভুপাদের নির্দেশের অপেক্ষা রাখিনি, আমি সোজা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করেছি। এবং প্রভুপাদও খেতে শুরু করেছিলেন। তারপরে একদিন প্রভুপাদ আমাকে বললেন, তুমি গোপীনাথ বাজার কোথায় জানো? তো বৃন্দাবনে আমি সেই প্রথম গেছি, আমার মন্দিরের বাইরে এক পাও যাইনি। আমি বললাম প্রভুপাদ আমি বৃন্দাবনে জানি না, তবে আমি খুঁজে নেব, আপনি বলুন কি দরকার। প্রভুপাদ বললেন তুমি গোপীনাথ বাজারে যাও, ওখানে বনমালী কবিরাজ বলে একজন আয়ুর্বেদিক ডক্টর আছে, কবিরাজ আছে, তাকে বলো উনি যেন আমার শুশ্রূষা করেন, ট্রিটমেন্ট করেন। তা আমি গিয়ে বনমালী কবিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বনমালী কবিরাজের বয়সে তখন প্রায় 90 বছর, প্রভুপাদের থেকেও তিনি বৃদ্ধ। তো উনি বলছেন যে আমি আমার এই বাড়ি থেকে শুধু এই আমার ক্লিনিকে আসি, ব্যাস এখানেই রোগী দেখে আমি বাড়ি ফিরে যাই, কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই প্রায় ওর পায়ে পড়ে আমি অনুনয় বিনয় করলাম, আপনি দয়া করে আসুন, প্রভুপাদ বলেছেন আপনাকে ট্রিটমেন্ট করতে। তো উনি রাজি হয়েছিলেন। আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম রিক্সায় করে, এবং রিক্সাতে যেতে ওনার অনেক অসুবিধা হয়েছিল সেটাও বুঝতে পেরেছিলাম। এবং উনি প্রভুপাদের ট্রিটমেন্ট শুরু করেন, এবং ওনার ট্রিটমেন্টের ফলে, ওনার শুশ্রূষার ফলে প্রভুপাদের স্বাস্থ্যের পরিবর্তন হতে শুরু করে। এবং অবশেষে প্রভুপাদ লন্ডন এবং আমেরিকা যাওয়ার স্থির করেছিলেন। শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে, হরি হরি।